ভারতের অবস্থা বেশি ভালো নয়। অচিরেই ভারত খান খান হয়ে যাবে। বিভিন্ন এই মোদির কারণে ভারত যে একটা বিশাল বড় দেশ ছিল এটা নষ্ট হয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ভিতরে ভিতরে গোপনে গোপনে এমন কিছু কাজ করছেন, নীরবে, খুব নীরবে, এটি কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না। নীরবে নিভৃতে তিনি এমন কিছু কাজ করছেন যে কাজগুলোর কারণে দিল্লির চোখের ঘুম ছুটে গেছে। রাত্রে নরেন্দ্র মোদী ঘুমাতে পারে না। মানুষ না, কিছু অমানুষ হয়। ভারতবর্ষে অনেক নেতা আছে, তার মধ্যে শুভেন্দু অধিকারী একজন অমানুষ, পশু, হায়নার মতো তার আচরণ। তিনি যা বলে তা করেন না। আমার বিশ্বাস এই বাংলাদেশ থেকে কোনো একটি গোষ্ঠী, নিষিদ্ধ গোষ্ঠী, তাকে প্রচুর পরিমাণ টাকা দিয়েছে। বেশি বাড়াবাড়ি করলে যদি পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর জুলুম অত্যাচার বন্ধ না হয়, যদি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা না হয়, তবে 51 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন খরস্রোত শুরু হবে, সেই খরস্রোতে ভারতবর্ষ নামের একটি দেশ ভেসে মানচিত্র থেকে মুছে যাবে। জামাত ইসলামীর সাথে দ্বিতীয় দফায় সমঝোতা করতে বাধ্য হচ্ছে বিএনপি সরকার। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগত। ভিডিওর শুরুতেই বুঝতে পারছেন আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ থাকবে না টেনে পুরো ভিডিও দেখবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। কথা না বাড়িয়ে ভিডিওটি একটি লাইক দিয়ে মূল পর্বে চলে যায়। আজকে খুব গোপন একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করব, যে বিষয়টা খুব গোপনে গোপনে ঘটে গেছে, কিন্তু আমরা এই খবরটা অনেকেই জানতে পারিনি। বাংলাদেশকে এত ফেলনা ভাবার কোনো সুযোগ নেই। আমরা বিশেষ করে এই কথা যদি দিল্লিকে উদ্দেশ্য করে বলি, বা শুধু দিল্লি কেন, পাকিস্তানকে উদ্দেশ্য করে যদি বলি, আমেরিকাকে উদ্দেশ্য করে যদি বলি, চীনকে উদ্দেশ্য করে যদি বলি, সৌদি আরবকে উদ্দেশ্য করে যদি বলি, তাহলে প্রত্যেকের দিকেই এটা সমান প্রযোজ্য। বাংলাদেশকে এত ফেলনা ভাবার কোনো সুযোগ নেই। এটি $1 ট্রিলিয়ন একটি দেশ। এখানে সমস্ত দিক দিয়ে, তার অর্থনৈতিক, তার বাণিজ্যিক, তার ভৌগোলিক সীমারেখার কারণে এটি এত গুরুত্বপূর্ণ যে বিশ্বের বাঘা বাঘা দেশ যেগুলো, সেগুলোর নজর এখন বাংলাদেশের দিকে। অর্থাৎ তারা বাংলাদেশ ছাড়া তাদের অনেক কিছুই কল্পনাও করতে পারে না, চিন্তাও করতে পারে না। এই বিষয়টা নিয়ে অল্প দুই একটা কথা আপনাদের সাথে আজ একটু শেয়ার করব, ভালো লাগবে আপনাদের। কারণ আমরা তো সবসময় মনে করি বাংলাদেশে মনে হয় কিছুই নেই, সবই শূন্য শূন্য। এত নিরাশ হওয়ার দরকার নেই। আর এর ভিতরেই আরও একটা চমৎকার খবর, যেটা এই যে এতগুলো কথা যে বললাম, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ভিতরে ভিতরে গোপনে গোপনে এমন কিছু কাজ করছেন, নীরবে, খুব নীরবে, এটি কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না। নীরবে নিভৃতে তিনি এমন কিছু কাজ করছেন যে কাজগুলোর কারণে দিল্লির চোখের ঘুম ছুটে গেছে। রাত্রে নরেন্দ্র মোদী ঘুমাতে পারে না, দিল্লি ঘুমাতে পারে না, তার কপালের উপরে ছোট ছোট ঘামের বিন্দু জমেছে। বিষয়টা আপনাদেরকে একটু পরিষ্কার করে বলি। অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাবার পরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। হওয়ার পরে তো আপনারা দেখেছেন দিল্লি কিভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছিল। তারা চিন্ময় কৃষ্ণ দাসকে দিয়ে একটা খেলা খেলিয়েছে, তারা অন্য একজনের বাড়িকে লিটন দাসের বাড়ি বানিয়ে অপপ্রচার চালিয়েছে, প্রায় 249টি ভুয়া মিথ্যা তথ্য তারা ছড়িয়েছে বাংলাদেশকে ফাঁদে ফেলার জন্য, বিপদে ফেলার জন্য। যখন কোনো কিছুতেই পেরে উঠলো না, তখন তারা কি করলো, এই বাংলাদেশের একেবারে নিকটবর্তী 3টা জায়গায় তাদের বেসমেন্ট তৈরি করলো। কোথায় কোথায়? দক্ষিণ দিনাজপুরে, ত্রিপুরায় এবং আসামে। আপনারা এই গল্প অনেকেই শুনেছেন, কিন্তু এর ভিতরে একটা অন্তর্নিহিত কারণ আছে। অনেক জায়গায় সেখানে বেসমেন্ট মানে বুঝছেন, তাই একেবারে ক্যান্টনমেন্ট যেটাকে বলে, ওখানে তারা ওই যে রাফায়েল, যেটা ফ্রান্স থেকে কেনা, এই রাফায়েল পর্যন্ত মোতায়েন করেছে। আরো বিভিন্ন ভারী অস্ত্র শস্ত্র এখানে তারা মোতায়েন করেছে। এটা ইউনূস সরকার বুঝতে পেরে পাল্টা প্রতিরোধ হিসেবে কি করেছিল জানেন? এই লালমনিরহাট বিমানবন্দরে আমি সেখানে গিয়েছি, বিশাল এরিয়া লালমনিরহাট বিমানবন্দর, এত বড় এলাকা, এখানে যে না গেলে বুঝতে পারবেন না এবং কল্পনাই করা যায় না যেখানে কি কি হতে পারে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই লালমনিরহাট বিমানবন্দর খুব দ্রুততার সাথে চালু করে দিলেন, এবং শুধু চালুই নয়, চীনকে আমন্ত্রণ জানালেন এখানে ড্রোন বানানোর জন্য, মানে ওইখানে বসে ড্রোন তৈরি হবে, বুঝতে পারছেন? ঠাকুরগাঁওয়ে সেখানে আরেকটি বিমানবন্দর চালু করলেন। এইটা কি? এর কারণ কি? এর পিছনের অন্যতম কারণ হচ্ছে ওই যে ইন্ডিয়া 3 জায়গায় যেটা বানালো, এটাকে টেক্কা দেয়া, মোকাবেলা করা। এই খবর পাওয়ার সাথে সাথে ভারতের কপালে প্রচন্ড ভাঁজ পড়ে গেল, আরো বেশি পাগল পাড়া হয়ে গেল। পরে কি করলো আপনারা সবাই জানেন এবং শুনেছেন, তারেক রহমানের সাথে চুক্তি করলো। তারেক রহমানের কাছ থেকে একটা অঙ্গীকারনামা নিয়ে তাকে বাংলাদেশে ঢুকালো, যেহেতু শেখ হাসিনাকে দিয়ে আর সম্ভব হচ্ছে না, তখন তারেক রহমানকে দিয়ে তারা এই কাজটি করালো। তারেক রহমান দেশে আসলেন, নির্বাচন হলো, তিনি প্রধানমন্ত্রী হলেন। এরপরেই কিন্তু উপর উপর যাই হোক, আমরা তারেক রহমানের প্রতি এখনো বিশ্বাস স্থাপন করতে পারি। আমি কিন্তু এই যে কথাটা বলছি, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, ভুল বুঝবেন না আবার। তারেক রহমানের প্রতি আস্থার যে জায়গাটা, এটা এখনো কিন্তু শেষ হয়ে যায় নাই। এবং আমি যে কথাটি, যে তথ্যটি দিচ্ছি, এইটা শুনলে
আপনাদের আস্থা বাড়বে। এটা হচ্ছে তারেক রহমান ওই চুক্তিগুলো কিন্তু বাতিল করেন নাই। দিল্লি তাকে বলেছিল যে তোমাকে এই চুক্তিগুলো বাতিল করতে হবে, তারপরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিতে হবে, তাকে রাজনীতির সুযোগ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা বলেছেন তারেক রহমান। শুধু মানে খুব বুদ্ধিদীপ্ততার সাথে ঠান্ডা মাথায় দেখেছে যে এখানে মাথা গরম করলে চলবে না, সে এই জাতীয় আর কি। পরে তিনি ডিজিএফআই এর ওই যে কালপ্রিট যেগুলো ভারত যাদেরকে দিয়ে গণহত্যা চালিয়েছিল শেখ হাসিনার মাধ্যমে, ওদেরকে গ্রেপ্তার করলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি একেবারে অ্যাবলিশ করে দেওয়ার কথা ছিল, তারেক রহমান করে দেন নাই। তারপর থেকেই ভারতের মুখে আমরা বারবার শুনে আসছি যে তারেক রহমান ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যে চুক্তি হয়েছিল তিনি সেই চুক্তি বাস্তবায়ন করছেন না। এর ভিতরে তারেক রহমান সবচেয়ে মারাত্মক যে কাজটি করেছেন, সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত আমি মনে করি এটা, পাকিস্তানের সাথে যে 17 যুদ্ধ বিমানের চুক্তি করে ফেলেছিলেন, ইউনুস করে গিয়েছিলেন, ভারত তাকে নিষেধ করেছিল যে এই চুক্তি বাতিল করতে হবে। তারেক রহমান এই চুক্তি তো বাতিল করেনি নাই, উল্টো আপনারা জানেন, এই খবর শুনেছেন, বাংলাদেশ থেকে কয়েক সূত্রে কয়েকটা খবর পাওয়া গেছে, কেউ বলছে 22 জন, কেউ বলছে 30 জন এরকম পাইলটকে পাঠিয়েছে পাকিস্তানে। কি জন্য? ওই যে 17 যেটা, এটা কিন্তু পাকিস্তানের তৈরি স্টিলথ বিমান। স্টিলথ মানে হচ্ছে রাডার ফাঁকি দিতে পারে, খুবই আধুনিক, একেবারে যুগ উপযোগী, সর্বাধুনিক যেটা। এটা ওইখান থেকে তারা চালানো শিখে চুক্তিকৃত যে বিমানগুলো সেগুলো নিয়ে আসবে। ভারতের চোখে ঘুম থাকার কথা? ঘুম থাকার কথা না, একেবারে ঘুম উড়ে গেছে। তারেক রহমান এই কাজটি কিন্তু অত্যন্ত গোপনে নীরবে করেছেন, এবং এটি করেছেন কার সাথে? পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তার সাথে কিন্তু না, সরাসরি এটা করছেন আসিফ মনিরের সাথে। আসিফ মনির হচ্ছে বলা হয়ে থাকে, আসিফ মনির এই মুহূর্তে পাকিস্তান রাষ্ট্র চালাচ্ছেন, তাকে পেরালাল প্রধানমন্ত্রী বলা যায়। শাহবাজ শরীফ মূলত একটা শো, আমেরিকার সাথে চীনের সাথে সমান তালে কিন্তু খেলছে এই আসিফ মনির, যেহেতু সরাসরি আমেরিকার সাথে আসিফ মনিরের সম্পর্ক। আর পাকিস্তান এমন একটা জোনে অবস্থান করছে, তাকে আমেরিকারও বিপক্ষে যাওয়ার উপায় নেই, চীনেরও বিপক্ষে যাওয়ার উপায় নেই। আমেরিকাকেও সে ছাড়লে বিপদ, চীনকে ছাড়লেও বিপদ, অর্থাৎ দুইজনকেই তাকে ধরে রাখতে হবে। এই খেলাটা খেলছে আসিফ মনির। এখন তারেক রহমান হয়েছে তাদের গলার কাঁটা। হায় হায়, এটি চেয়েছিলাম কি আর এটি হলো কি? যার কারণে আপনারা শুনেছেন বেশ কয়েকদিন একটা কল্পনা কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছিল যে ইন্ডিয়া যে কোনো মুহূর্তে তারেক রহমানকে শেষ করে দেবে, শেষ করে দিয়ে সেখানে তার পেরালাল, অনেকেই ধারণা করেছেন, আপনারাও জানেন, যে তাকে তার মাধ্যমে সম্পূর্ণ ভারতের আজ্ঞাবহ এরকম একটি সরকার এখানে বসিয়ে দেবে নতুন করে। কিন্তু এইটা পাকিস্তান টের পেয়ে গিয়েছিল, এবং পাকিস্তান তারেক রহমানকে সতর্ক করেছে এই ব্যাপারে, আপনি সাবধান হন, আপনার উপরে কিন্তু এই ধরনের বিপদ। এই বিষয়ে আমি এর আগেও আপনাদের সাথে কথা বলেছি। এরই সর্বশেষ যে খেলাটি, সেই খেলাটি হচ্ছে ভারতে আপনারা জানেন যে 5টা অঙ্গরাজ্যে সেখানে নির্বাচন হয়ে গেল এই কয়েকদিন আগে, বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে ভারতের লোকসভা নির্বাচনে যে মুসলিম কার্ড, মুসলমানদেরকে মাইনাস করার যে একটা ফর্মুলা, এবং ভারতের সংসদে যে একটি মিথ চালু আছে যে মুসলিমদের ভোট না হলে সেখানে অন্য কেউ ক্ষমতায় যেতে পারবে না, এইটা ভাঙার চেষ্টা করছে সর্বশেষ ভারত তথা বিজেপি। তারা এই 5টা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে একজন মুসলমানকেও নমিনেশন দেয়নি। নির্বাচন হয়ে গেল, নির্বাচন হওয়ার পরে পশ্চিমবঙ্গের ত্রিপুরার যে শুভেন্দু অধিকারী, এটা একটা বদ্ধ উন্মাদ এবং সবচাইতে বড় সাম্প্রদায়িক। এটা এত উন্মাদ এবং এত বড় পাগল এবং এত সাম্প্রদায়িক যে সে নির্বাচনের পরে তিনি বললেন মুসলমানরা আমাকে ভোট দেয়নি। তুমি তো কোনো মুসলমানকে টিকিট দাও নাই, নমিনেশন দাও নাই, তুমি তো মুসলমানদেরকে নিধন করার জন্য, তাদেরকে সমূলে উৎপাদন করার জন্য সর্বপ্রকার কাজ তুমি করেছো। এমনকি তোমার মুখ দিয়ে আমরা এ বক্তব্যও শুনেছি যে আমরা ক্ষমতায় গেলে শাহজাহানের নাম থাকবে না, সিরাজের নাম থাকবে না, আওরঙ্গজেবের নাম থাকবে না, বাবরের নাম থাকবে না, অর্থাৎ কোনো মুঘল মুসলমানের নাম আমরা এখান থেকে মুছবো এইভাবে। তার সর্বশেষ রূপ কি হয়েছে? কোনো মুসলমানকে সেখানে এই বিজেপি, এই শুভেন্দু অধিকারীর এই সাম্প্রদায়িক দেশটি, সবচেয়ে মারাত্মক হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক দল, নমিনেশন দেয়নি এক জায়গায়ও না। সেখানে মোট 723টি আসন 5টা অঙ্গরাজ্যে। এই 723টির ভিতরে তৃণমূল এবং ইউডিএফ এ থেকে মোট 104 জন মুসলিম প্রতিনিধি বিজয় লাভ করেছে। তো এই যে মুসলমানদেরকে সেখানে অপাংক্তেয় করে দেয়া, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করার একটা চক্রান্ত নিয়েছিল এই বিজেপি। যার কারণে তারা শুরুতে একটা শয়তানি তারা করেছে, সেখানে 91 লক্ষ মুসলমান এবং মথুরা সম্প্রদায়কে তারা ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে, জাতীয় নাগরিকত্বই তাদেরকে দেয়নি। তাহলে ভোটার লিস্টে যদি 91 লক্ষ মুসলমান থাকতো, আরো কিন্তু আসন সংখ্যা বাড়তো। তারা এইটা প্রমাণ করার চেষ্টা করছে যেখানে মুসলমানরা কিছুই না, অর্থাৎ মুসলিম শূন্য একটি দেশ গড়ার প্রথম পদক্ষেপে তারা এগিয়ে যাচ্ছিল। তারপরে শুভেন্দুর ওই কথার পরে যে মুসলমানরা আমাদেরকে ভোট দেয় নাই, এটা বলার পরেই তো সারা দেশে দেখেছেন আপনারা এই কয় অঙ্গরাজ্যে তারা তৃণমূল নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালিয়েছে,
ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। এর ভিতরে অধিকাংশ মুসলমানদের বাড়ি ঘরে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, তাদেরকে মানে পায়ের সাথে সুতা বেঁধে, দড়ি বেঁধে মোটরসাইকেলের পিছনে বেঁধে দিয়েছে। এরকম লোমহর্ষক ঘটনা পর্যন্ত আপনারা দেখেছেন। এত বড় সাম্প্রদায়িক একটি শক্তি, এত কিছু করার পরেও তারা তাদের যে চাইলটা ছিল এটি মাঠে মারা গেছে এই কারণেই যে এই বাংলাদেশকে মূলত তারা একটা শিক্ষা দিতে চেয়েছিল যে আমরা সব পারি, এখানে এটা করছি, তোমাদের ওখানে ওইটা করবো, যার কারণে আমরা ত্রিপুরা, আসাম এবং দক্ষিণ দিনাজপুরে বেসমেন্ট তৈরি করছি। কিন্তু ওই যে বাংলাদেশ ভৌগোলিকভাবে তার অবস্থানটা এত মজবুত, অর্থনৈতিকভাবেও দুর্বল নয়, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, বহির্বাণিজ্যের কাছে, ভৌগোলিক অবস্থানের কারণে এমন একটা অবস্থানে, এমন একটা জোনে অবস্থান করছে, তার কারণে এখানে আমেরিকার আগ্রহ আছে, এখানে চীনের আগ্রহ আছে, এখানে সৌদি আরবের আগ্রহ আছে। সৌদি আরব হচ্ছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি, চীন সামরিক এবং সমস্ত শক্তি, আমেরিকাও সমস্ত দিক দিয়ে শক্তির বলয়, শক্তির কেন্দ্র। তাহলে পাকিস্তান একটা শক্তির কেন্দ্র। এই সমস্ত শক্তির কেন্দ্রগুলো বাংলাদেশের দিকে কিন্তু তাদের ফোকাসিংটা অনেক বেশি, যার কারণে এখানে আর ভারত তো এখানে তার বাংলাদেশ না হলে চলবেই না। আগে যে দেশগুলোর নাম বলেছি তাদেরও বাংলাদেশ না হলে চলবে না, ভারতেরও চলবে না। সুতরাং বাংলাদেশকে এত ফেলনা ভাবার কোনো সুযোগ নেই। যেহেতু এই দেশগুলোকে বাংলাদেশ তারা চলবে না, সেহেতু তার একটা গুরুত্ব আছে, আর গুরুত্ব আছে বলেই তাকে নিয়ে যে কেউ সিনেমিনি খেলতে পারবে না। সর্বশেষ এইটার পথে আরো এক ধাপ এগিয়ে গেছেন তারেক রহমান, যে 17 এটা ক্রয়ের জন্য পাইলট পাঠিয়েছেন প্রশিক্ষণের জন্য। লালমনিরহাট বিমানবন্দর সেটি তারেক রহমান অব্যাহত রেখেছেন, বন্ধ করেন নাই। ঠাকুরগাঁও বিমানবন্দর ওটিও অব্যাহত রেখেছেন, বন্ধ করেন নাই। সব মিলেই দিল্লির চোখের ঘুম তারেক রহমান কেড়ে নিয়েছেন, এটি নিশ্চিতই বলা যায়। জামাত ইসলামীর সাথে দ্বিতীয় দফায় সমঝোতা করতে বাধ্য হচ্ছে বিএনপি সরকার। দর্শক, যেহেতু জামাতের কাছে এক প্রকার নতি স্বীকার করার মতো একটা অবস্থা বিএনপি সরকারের, তো জামাতের আমির স্বাভাবিকভাবে চিল মুডে থাকবেন, একটা ফুরফুরা মেজাজে থাকবেন, এটাই স্বাভাবিক। সেটাই হচ্ছে আমিরে জামাত মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জাপান সফর শেষে এসেছেন। জাপান আসার পথে থাইল্যান্ড সফর করে এসেছেন। এয়ারপোর্টে নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়েছে। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, এই স্লোগানে এয়ারপোর্ট প্রকম্পিত হয়েছে। এবং এরপরে আমিরে জামাত সাংবাদিকদের সাথে কথা বলেছেন, মত বিনিময় করেছেন। তো দর্শক, সাংবাদিকদের সাথে কথা বলা এবং আমিরে জামাতের জাপান সফর, আমিরে জামাতের বডি ল্যাঙ্গুয়েজ এবং জামাত ইসলামীর যে মুভ, বিশেষ করে গত 10 দিনের, 10 দিন বললে ভুল হবে, 9 দিনের, এটা ইঙ্গিত বহন করে যে জামাত ইসলামীর সাথে আবার একটা সমঝোতা আসতে বাধ্য হয়েছে বিএনপি সরকার। জামাতের সাথে বিএনপির সমঝোতা প্রথম দফা হয়েছিল ইউনূসের আমলে এবং ইউনূসের মধ্যস্থতায়। ইউনূস এটা বিএনপি জামাতের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করিয়ে দিয়েছিলেন যে বিএনপি অ্যান্ড জামাত, তোমরা যারাই ক্ষমতায় আসো, তোমরা মিলেমিশে থাকবা, তোমরা একে অপরকে কোঅপারেট করবা, আওয়ামী লীগকে কোনো স্পেস দেবে না। বিএনপি জামাত তোমরা যদি দ্বন্দ্ব করো তাহলে আওয়ামী লীগ সুযোগ নেবে, তোমরা উভয় ক্ষতিগ্রস্ত হবা। অতএব তোমরা মিলেমিশে থাকো, বিরোধিতা থাকবে, বিরোধিতা করবা, সমালোচনা করবা, কিন্তু মৌলিক বিষয়ে তোমাদের একমত থাকতে হবে। একদম পয়েন্ট অফ নো রিটার্নে যদি চলে যাও, একদম কমপ্লিটলি ডিটাচমেন্ট যদি চলে আসে, তাহলে তোমাদের উভয়ের কপালে বিপদ আছে। এবং বিএনপি জামাত বোথ এতে একমত হয়েছিল এবং তার একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসেছিল। তো দর্শক, কিন্তু বিএনপি ক্ষমতা এসেই ধীরে ধীরে জামাতের সাথে সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে সরে গিয়েছিল। বিশেষ করে জুলাই সনদ কেন্দ্রিক নানান জটিলতা তৈরি হয়েছিল এবং এই জটিলতা থেকে এক পর্যায়ে ক্যাম্পাসগুলো দখলেরও একটা পরিকল্পনা তারেক রহমান করেছিলেন, যার অংশ হিসাবে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগ থানায় মব দেখেছেন এবং চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের নেতাদের পায়ের রগ এবং গোড়ালি কেটে দিয়েছে ছাত্রদল নেতারা। ওটা ওই পরিকল্পনার অংশ। কিন্তু একটা পর্যায়ে বিএনপি দেখেছে যে না, তাদের পৃথিবী অন্ধকার। তাদের আব্বা, যাদের হাত ধরে বিএনপি ক্ষমতা এসেছে, তাদের আব্বা আমেরিকা বেকায়দায় বলছে, তারা 1 পয়সা দিয়ে উপকার করতে পারছে না। বরঞ্চ তাদের সাথে যে গোপন চুক্তি, যে চুক্তির মাধ্যমে বাংলাদেশকে একটা তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছে, যে গোলামী চুক্তি, এই চুক্তি বিএনপির জন্য মরার উপর খাড়ার ঘা হবে এবং ওই চুক্তি জনগণ জেনে গেছে। ওই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে অলাভজনক হিউজ অ্যামাউন্টের বোয়িং কিনতে বাধ্য করা হচ্ছে এবং বার্মা অ্যাক্ট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এজেন্ডা, একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা, সেটা চাপিয়ে দেওয়া বা সেটা ইমপ্লিমেন্ট করার একটা চেষ্টা করা হবে, বাংলাদেশকে সেখানে জড়ানোর চেষ্টা আছে। সেন্ট মার্টিন নিয়ে ইশারা ইঙ্গিতে নানান কথাবার্তা আছে। এগুলো যখন পুরো জাতি জেনে গেছে এবং ভারত বিএনপির অন্যতম ভরসা ছিল, ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন তো হচ্ছেই না, বরং ভারত বিএনপির মাধ্যমে চরম অপমানিত বোধ করছে এবং এই সুযোগে পাকিস্তান এসে বাংলাদেশে হাজির হয়েছে। সেখানে এখন পাকিস্তান এসে হাজির হলেও পাকিস্তানের কোনো পয়সা দেওয়ার সক্ষমতা নেই। বিএনপি সরকারকে বাঁচিয়ে রাখতে পারে একমাত্র চীন সরকার। চীন এদিকে যুক্তরাষ্ট্রে অনেক দৌড়ঝাঁপ করেছে, আমির খসরু মাহমুদ চৌধুরী, খলিল রহমানরা অনেকের দ্বারে দ্বারে গিয়েছে, হাত পেতেছে, কেউ 1 পয়সা লোন দেওয়ার কথা স্বীকার করেনি। সরকারের মাথা খারাপ হয়ে গেছে।
সরকারের এক পয়সা ইনকাম বাড়েনি, ট্যাক্স কালেকশন বাড়েনি, কিছুই বাড়েনি। মানুষ বরং ক্ষুব্ধ হচ্ছে, জনপ্রিয়তা কমছে। এভাবে তার দেশ চালানো যায় না। তার মধ্যে যদি জামাত আবার আন্দোলন করে, শিবির যদি আন্দোলন করে, তাহলে তারেক রহমানের চেয়ার থাকবে না। এই ফিলিংস থেকে, এই রিয়েলাইজেশন থেকে বিএনপি আবার জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং আসছে। বলছে জামাত, আপনাদের যে দাবিগুলো এগুলো আমরা মেনে নিচ্ছি, ধীরে ধীরে আসেন আমরা একে অপরে মিলেমিশে কাজ করি, বিরোধিতাটা আপাতত একটু বন্ধ রাখেন। তার অংশ হিসেবে জামাতের আমির জাপানে গিয়ে সরকারের পক্ষে তৎপরতা চালিয়েছেন, বিএনপি সরকারের পক্ষে তৎপরতা চালিয়েছেন। জাইকার সাথে মিটিং, জাপানের উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং, এগুলো বিএনপি সরকারের পক্ষে এক ধরনের তৎপরতা ছিল। সরকারের বিরুদ্ধে আমিরে জামাত কিছু সমালোচনা করেছেন এয়ারপোর্টে নেমে, কিন্তু ওটা সব সমালোচনা। কিন্তু কার্যকরভাবে আজ থেকে 10 দিন আগে পার্লামেন্টের প্রথম অধিবেশনের শেষের দিনের আগেই মূলত একটা সমঝোতা বা একটা ঐক্য আবার হয়ে গিয়েছে যে না, এভাবে আর চলছে না। এবং তারপর থেকে দেখেন যে ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের কোনো লম্ফজম্প নয় এবং ছাত্রদলের সন্ত্রাস বন্ধ হয়ে গেছে চুপচাপ। কিন্তু তার আগে কিন্তু তুমুল উত্তেজনা ছিল। বিএনপির পায়ের তলায় মাটি থাকলে জামাতের উপর নির্যাতন করতো, কিন্তু যেহেতু পায়ের তলায় মাটি নেই, এই কারণে জামাতের সাথে সমঝোতা করতে বাধ্য হচ্ছে। এরকম আরো অনেক কিছু দেখবেন আপনারা। দর্শক দেখেন, এখানে বর্তমান সংসদকে ব্যতিক্রম মনে করে জাপান। কেমন ব্যতিক্রম? জাপান নাকি বলে যে আপনারা সমালোচনা করেন আবার প্রতিবাদও করেন, খুব ভালো, এভাবে চালিয়ে যান। এখান থেকেও বিএনপি সরকারের সাথে জামাতের যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা প্রমাণিত হলো। এবং বিরোধিতা, হ্যাঁ হওয়া উচিত এটাই যে বিরোধিতা হবে, বাট একটা লিমিট রেখে বিরোধিতা। মৌলিক বিষয়ে বিরোধিতা হবে না, বিরোধিতা হবে এডিশনাল বিভিন্ন বিষয়। আর বিরোধিতার উদ্দেশ্য কখনো সরকারকে কিংবা দেশকে ব্যর্থ করা নয়, বিরোধিতার উদ্দেশ্য সরকারকে সংশোধন করা। তো দেশের মধ্যেও গত 10 দিনের খবর যদি দেখেন, জামাতের লোকজন বিএনপির বিরুদ্ধে ওইরকম কিছু বলে না, এবং ওইরকম কোনো জমকালো কোনো বিএনপি সরকার বিরোধী কোনো আন্দোলনও নাই। এনসিপির লোকজন তেমন কিছু বলছে না, আবার বিএনপির লোকজন জামাতের বিরুদ্ধে তেমন কিছু বলছে না। চারদিকে একটা সমঝোতা এবং আন্ডারস্ট্যান্ডিং এর লক্ষ্য স্পষ্টত লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক, এই যে বর্তমান সংসদে একটা ব্যতিক্রম সংসদ, এটা জাপানও মনে করে এটা একটা স্বীকৃতি যে ব্যতিক্রম মানে বিএনপি জামাতের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এই আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, আবার যৌক্তিক বিরোধিতাও থাকা দরকার। কারণ যৌক্তিক বিরোধিতা না থাকলে এই বিরোধিতাকারীর জায়গায় আওয়ামী লীগ রিপ্লেস হওয়ার সম্ভাবনা আছে। আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে কয়েকটা হসপিটালে পরিদর্শন করেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা, সেখানে সফর করেছেন এবং সেখানকার পরিস্থিতি তিনি দেশে এসেও বর্ণনা করেছেন। অনেকটা ইমোশনাল কন্ডিশন। সরকারের সমালোচনা করে বলেছেন বর্তমান সরকার অতিরিক্ত পলিটিসাইজ হয়ে গেছে, এ কারণে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যথাযথ মনোযোগ দিতে পারছে না। গাজীপুরে একই পরিবারের 5 জনকে হত্যা সহ সম্প্রতি বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা এর বাস্তব উদাহরণ। মানে আমিরে জামাত আরো নসিহত করছেন যে ভুল করেছেন, ভুল করে আবার আমাদের সাথে, মানে এটা ব্যাখ্যা একটা আন্ডারস্ট্যান্ডিং আসেন, তবে অতিরিক্ত পলিটিসাইজড হয়েন না, মৌলিক জায়গায় আমরা এক থাকি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে জামাতের হেল্প লাগবে। এই জন্য দেখবেন যে জামাতের নেতাদের বডি ল্যাঙ্গুয়েজও একটু ফুরফুরা ভাব আছে, একটু কনফিডেন্স বেড়ে গিয়েছে। আমিরে জামাতের মধ্যে একটা ভাব এসেছে, ওরকম টেনশন বা প্রেশার নাই, কারণ বিএনপি সরকার কার্যত জামাতের কাছে ধরা।